স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ভারতের লোকসভা নির্বাচনের ফল গণনায় এগিয়ে বিজেপির জোট, খুব বেশি পিছিয়ে নেই কংগ্রেসের জোট। লোকসভা নির্বাচনে বড় হোঁচট খেল মোদির বিজেপি, কেউই পাচ্ছে না একক সংখ্যাগরিষ্ঠতা, বড় প্রত্যাবর্তন কংগ্রেসের। আজিজ ও বেনজির আওয়ামী লীগের কেউ না, বললেন কাদের। দুজনের বিচার করার সাহস আছে সরকারের। কর্মী নেওয়ার সময় বাড়াবে না মালয়েশিয়া, কর্মীদের কাছ থেকে 2 লাখ টাকা বেশি নেওয়ার কথা স্বীকার বায়রার। বাজেটে ভ্যাটের বোঝা বাড়ছে, মোবাইলে কথা বলা। আইটি খাতে কর অব্যাহতি, আরও 3 বছর থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। ভারতের লোকসভা নির্বাচনে ফল গণনা চলছে। নির্বাচনের সবশেষ তথ্য জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাদিয়া আফরিন। সিমি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন 280টি আসনের এর মধ্যে ফলাফল ঘোষণা হয়েছে 543টির মধ্যে, এবং বিজেপি 140টিতে এককভাবে জয় পেয়েছে এবং কংগ্রেস পেয়েছে 55টিতে। বাকি তথ্য জানিয়ে দিব। ভারতের 18তম লোকসভা নির্বাচনে 13 ঘন্টা পার হয়েছে ভোট গণনার, সকাল 8টা থেকে যদি আমরা ধরে থাকি। এখন 280টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। প্রথমেই আমরা যে গুরুত্বপূর্ণ যে রাজ্যগুলো আছে, যেমন উত্তরপ্রদেশ, আমরা উত্তরপ্রদেশের তথ্যগুলো দেখে নিব। সেখানে বিজেপি এবং কংগ্রেসের অবস্থান। উত্তরপ্রদেশে 80 আসনের মধ্যে 23টিতে জয় পেয়েছে বিজেপি, এগিয়ে আছে 10 আসনে। গতবার এই রাজ্যে 62টি আসন পেয়েছিল বিজেপি, কিন্তু সেই হিসাবে এবার কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে উত্তরপ্রদেশে চমক দেখাচ্ছে কংগ্রেস জোট। এটা কিন্তু সবাই খুব বিস্মিত হয়েছে, কারণ উত্তরপ্রদেশ বরাবরই বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত, বা বিজেপির অবস্থান সেখানে বেশ শক্ত ছিল। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা চিত্র ভিন্ন, কংগ্রেসের সেখানে কিছুটা গুরুত্ব দেখা যাচ্ছে। বিশেষ করে রাম মন্দিরকে কেন্দ্র করে মোদি একটি তুরুপের তাস খেলতে চেয়েছিলেন। রাম মন্দির বেশ তড়িঘড়ি করেই তিনি তৈরি করে সেটিকে উদ্বোধন করেন, পুরোপুরি কাজ শেষ না করে, এবং এখানে কিন্তু অনেক পণ্ডিত বিরোধিতা করে। তো সেটি তার আসলে খুব একটা কাজে আসেনি, আমরা এবার যেটা দেখতে পেরেছি। আপনাদেরকে বলে রাখি, উত্তরপ্রদেশের রায়বরেলি বিপুল ভোটে জয় পেয়েছে রাহুল গান্ধী, আর আমিথি আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন কংগ্রেস নেতা কিশোরীলাল। স্মৃতি ইরানি এরই মধ্যে হার মেনে নিয়েছেন, বিজেপির প্রার্থী ছিলেন তিনি, যেখানে গতবার স্মৃতি ইরানির কাছে হেরেছিলেন রাহুল গান্ধী। এরপরে আমরা চলে যাব পশ্চিমবঙ্গে। 42 আসন রয়েছে, সেখানে 42 আসনের মধ্যে 18 আসনে জয় পেয়েছিল বিজেপি গত নির্বাচনে, অর্থাৎ 2019 সালে। এবার সেখান থেকে একটিতে জয় পেয়েছে তারা, এগিয়ে আছে 11 আসনে। তৃণমূল জয় পেয়েছে 14 আসনে, এগিয়ে আছে 15 আসনে। এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, বুথ ফেরত জরিপের সময় বিজেপি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছিল পশ্চিমবঙ্গে এবার তারা জয় পাবে, যেহেতু ঠিক এর আগের ইলেকশনে 18টি তারা আসন পেয়েছে এবং সেবারই উত্থান হয় বিজেপির পশ্চিমবঙ্গে, তাই তারা বেশ আত্মবিশ্বাস নিয়ে বলেছিল। কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু সেও আত্মবিশ্বাসের সাথে বলেছে যে এটি ভুল, এটি হতে পারে না, এবং সেটি আমরা দেখতে পাচ্ছি রেজাল্টের ক্ষেত্রে। এবং এরপরে চলে যাব আমরা গুজরাটের 26টি আসনের মধ্যে গত 2বারই বিজেপি প্রত্যেকটি আসনে জিতলেও এবার কিন্তু 2টি আসন তাদের হাতছাড়া হয়েছে। এই ছিল এখন পর্যন্ত। দিল্লির 7টি আসন যদি আমরা বলি, 7টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এখন পর্যন্ত, যদিও কোনোটির ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, হিমাচল প্রদেশের মান্ডি আসন, এখানে বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত তিনি বিজেপির প্রার্থী হয়ে লড়েছিলেন, কিন্তু এটি কিন্তু সবসময় কংগ্রেসের যে বিক্রমাদিত্য সিং তার পরিবারের
মানুষও সেখানে লড়েছেন আগে, তাই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, কিন্তু এবার কঙ্গনা রানাওয়াত সেখানে ৭৪,০০০ ভোটের ব্যবধানে জিতে গেছেন। এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে লোকসভা নির্বাচনের তথ্য। সিমি, ফিরে যাচ্ছি আপনার কাছে। সাদিয়া আফরিন, আপনাকে অনেক ধন্যবাদ। ভোটের আপডেটগুলো আপনার কাছ থেকে জেনে নিলাম। ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার শুরুর দিকেই বুথ ফেরত জরিপের সাথে বাস্তবতার অমিলের বিষয়টি পরিষ্কার হয়ে যায়। নির্বাচনের আগে থেকেই ৪০০ আসন পাওয়ার বিষয়ে জোর প্রচারণা চালালেও বিজেপির সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। বিকেল পর্যন্ত ভোট গণনায় দেখা গেছে একক দল হিসেবে নিরঙ্কুশ জয় পাচ্ছে না মোদির বিজেপি। এবার বড় ধরনের প্রত্যাবর্তন ঘটাতে যাচ্ছে কংগ্রেস। অনেক প্রদেশেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সাথে তুমুল লড়াই করছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে। গতবার শক্ত অবস্থানে থাকলেও এবার ইন্ডিয়া জোটের তুলনায় পিছিয়ে রয়েছে মোদির এনডিএ জোট। এছাড়া মহারাষ্ট্রেও অনেকটাই পিছিয়ে রয়েছে মোদির দল। আর নিজেদের শক্ত ঘাঁটি গুজরাটে 2টি আসন হাতছাড়া হচ্ছে বিজেপির। পশ্চিমবঙ্গেও জরিপের তুলনায় বিজেপির আসন কমবে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস। ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, যদি ভারতের কেন্দ্রীয় সরকারে পরিবর্তন আসে সেক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্কে কি ধরনের প্রভাব পড়তে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরিবর্তন আসলে কতখানি আসবে সেটাও আরেকটু আমাদের বোধহয় অপেক্ষা করতে হবে। এখনো পর্যন্ত যে ফলাফল আমরা পেয়েছি তাতে করে নিঃসন্দেহে ক্ষমতাসীন জোটের যে সর্বমোট আসন সংখ্যা এবং তার যে প্রজেকশন রয়েছে তাতে করে গতবারের এর আগের যে নির্বাচন তার থেকে নিঃসন্দেহে বেশ কিছুটা কম আসছে, কিন্তু এখনো পর্যন্ত জোট হিসেবে এনডিএ অ্যালায়েন্স বিজেপি যার নেতৃত্বে রয়েছে তার একক মানে জোট হিসেবে তারা হয়তোবা সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, কিন্তু আমাদের আরো এই ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। আপনি বলছিলেন যে পরিবর্তন হলে কি ধরনের সম্পর্কে এর প্রভাব পড়বে। আমরা দেখেছি যে বিগত অ্যাটলিস্ট আমি বলবো যে 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোতে এমন ভাবে প্রাতিষ্ঠানিকরণ হয়েছে, এই সম্পর্কে আমি বলবো যে ভারতে যদি রাজনীতিতে কোনো পরিবর্তনও আসে তারপরেও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের রয়েছে দ্বিপক্ষীয় সম্পর্কের, সেই জায়গাগুলোতে খুব বড় ধরনের পরিবর্তন আসার কথা নয়, কারণ এই সম্পর্কের আমরা দেখেছি একটি ঊর্ধ্বমুখী গতি রয়েছে এবং এই জায়গাটাতে সকলেই চাইবে যিনি ক্ষমতায় থাকুক না কেন যে এই সম্পর্কটাকে আরো স্থায়ীকরণ এবং দৃঢ়করণের দিকে নিয়ে যেতে। সুতরাং প্রথমত হচ্ছে যে পরিবর্তন আসলেও আসবে কিনা সেটা একটু সময় সাপেক্ষ বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি পরিবর্তন আসেও তাতেও আমি মনে করি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই দেশের সরকারই চাইবে যে যে আলোচনার ধারাবাহিকতা ছিল এবং একটি সম্পর্কের যে উত্তরণের ধারাবাহিকতা ছিল সেই জায়গাটাকে বজায় রাখবার জন্য। জি, আরেকটি বিষয় একটু জানাবেন যে ভারতের এই নির্বাচন সার্বিকভাবে বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? দেখুন, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং তার যে গণতন্ত্র চর্চা সেটা শুধুমাত্র যে নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ বিষয়টি তা না। আমরা জানি যে সেখানে এক ধরনের কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার ব্যবস্থা রয়েছে, সবসময়ই একটি চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম সেখানে কাজ করে। এই প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা রাজনৈতিক দল থেকে শুরু করে ইলেকশন কমিশন থেকে শুরু করে, এবং এখানে একটি স্থিতিশীল সরকার থাকা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের কাছে সবসময় এটি কাম্য। সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে যে এই নির্বাচনটা, আমরা জানি যে এই নির্বাচন কিন্তু বেশ বড় একটা সময় ধরে হয় এবং তার পরবর্তীতে তার যে ফলাফল গণনা, এবং আমরা দেখি যে ভোট শুরু থেকে ফলাফল গণনা করে কে সরকারে আসতে যাচ্ছেন কে বা কারা, এটা একটা সময় সাপেক্ষ বিষয়। সুতরাং এই সময়টা আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করেছি এবং আমরা মনে করি যে একটি স্থিতিশীল সরকার ভারতে গঠিত হতে যাচ্ছে এবং সেটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত যে ইতিবাচক যে ধারা, সেই ধারাকে আরো অব্যাহত রাখবে ভবিষ্যতের জন্য। যে আরেকটি বিষয় একটু জানতে চাই যে যদিও এনডিএ জোট এগিয়ে আছে এবং বিজেপি বলেছিল যে ৪০০ আসনে তারা জিতবে, যদিও সেটি হচ্ছে না, এবং তাদের যে গুরুত্বপূর্ণ ঘাঁটি উত্তরপ্রদেশ সেখানেও তারা অনেক কম আসন পেয়েছে, এবং যদি গুজরাটের কথা বলি ২৬টি আসন গত দুবারের নির্বাচনে তারা সবগুলিতেই জিতেছিল, কিন্তু এবার সেটি হচ্ছে না। পশ্চিমবঙ্গেও তাদের আসন কমে আসছে। এই যে অবনমন, এটি কেন হচ্ছে বলে আপনার কাছে মনে হয়?
যে আমি জানতে চাচ্ছিলাম যে তারা যে বিজেপি বলেছিল যে 400 আসনে তারা জিতবে, কিন্তু সেটি তো হচ্ছে না, এবং তাদের উত্তরপ্রদেশে যেখানে বিজেপির ঘাঁটি বলা হয় সেখানেও তাদের আসন সংখ্যা কমে গেছে, এবং পশ্চিমবঙ্গে কমেছে। গুজরাটে 26টি আসনের মধ্যে সবগুলি তারা পেত এবং গত দুবারই তারা পেয়েছে, এবার সেখানে সেটি হচ্ছে না। এই যে তাদের জনপ্রিয়তা মনে হচ্ছে কমে গেছে, সেটি কেন হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখুন, বিগত অ্যাটলিস্ট 2 বছরে যে বিরোধী জোট ভারতে গঠিত হয়েছে, বিশেষ করে কংগ্রেসের নেতৃত্বে এখানে সমাজবাদী পার্টি রয়েছে, এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে, এখানে আরো অনেকগুলো বৃহৎ, মাঝারি এবং ছোট পর্যায়ের যারা প্রাদেশিক দল বা জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ যে দলগুলো রয়েছে, তারা সকলে মিলে যে জোটটা তৈরি করেছে, তারা কিন্তু বেশ কিছু কার্যক্রম ভারতে চালিয়েছে, যেটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব এই নির্বাচনে রেখেছে, বিশেষ করে যে বিরোধী যে জোটটি রয়েছে তাদের পক্ষে। এবং তারাও কিন্তু বেশ জোর দিয়ে বলেছিল যে বিজেপির যে দাবিটি রয়েছে যে তারা একক দল হিসেবে, সর্ববৃহৎ দল হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেটা হয়তোবা সম্ভব নাও হতে পারে। এবং জোট হিসেবে যে জায়গাটা রয়েছে, যে 400 পার করার, যে 400 আপনারা সকলেই জানেন, আমরা সকলেই জানি যে 543টি আসন রয়েছে, যে 400 বেশি আসন এই জোট পাবে। তো সেটাই কিন্তু আমরা দেখলাম যে বিরোধী জোট যেটা দাবি করেছিল, যে তাদের যে কার্যক্রম, তারা পদযাত্রা করেছে, তারা বিভিন্ন কার্যক্রম করেছে, তার ফলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে সর্বশেষ ফলাফলটা কি হয়। জনাব নিলয় রঞ্জন বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তাদের দুর্নীতির বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের রয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। ঐতিহাসিক 6 দফা দিবস এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। ওবায়দুল কাদের আরও বলেন, আজিজ আহমেদ বা বেনজির আহমেদ নিজ যোগ্যতায় শীর্ষ পদ পেয়েছেন। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে সেনাবাহিনী, র্যাব, পুলিশ বা প্রশাসনের বড় পদে বসায়নি। এ সময় ওবায়দুল কাদের সমালোচনা করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত প্রধান অস্ত্র মামলায় 10 বছর ও অর্থ পাচার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক আসামি। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের। শিশু কিশোরদের মেধা বিকাশে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানান, সরকারের পক্ষ থেকে শিশুদের সুরক্ষায় আইন করা সহ বিদ্যালয়ে শিক্ষা অর্জনে উপবৃত্তিও দেওয়া হচ্ছে। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণভবনে আসা শিশু কিশোরদের এভাবেই স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী 304 জন শিশু কিশোরের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। শিশুদের জন্য স্বল্পতম সময়ে বঙ্গবন্ধুর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের ছিলেন, তাই 32 নম্বরের বাড়িটি বাংলাদেশের জনগণের জন্য উৎসর্গ করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো যে আমরা ট্রাস্টের মাধ্যমে আমরা যারা মেধাবী দরিদ্র ছাত্রছাত্রী তাদের মানে শিক্ষা সহায়তা করব, পাশাপাশি অনেক দুস্থ মানুষকে সাহায্য করব। ওই বাড়িটি আমরা দান করে দিয়েছি বাংলাদেশের জনগণকে, কারণ আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব তো জনগণের ছিলেন, কাজে ওই বাড়িতে এখন আমাদের অধিকার না, বাংলাদেশের মানুষের অধিকার। ছোট্ট শিশুরা বঙ্গবন্ধু কন্যার অন্তরে আছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের সুরক্ষায় অনেক আইন ও শিক্ষা নিশ্চিত করতে নানান উদ্যোগ নিয়েছে তার সরকার। প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা আমরা বই দিচ্ছি, আমরা উপবৃত্তি দিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য আমরা বৃত্তি দিচ্ছি। আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি, ডিজিটাল বিশ্ববিদ্যালয় করেছি, আমরা কৃষি বিশ্ববিদ্যালয় বাড়িয়েছি, আমরা ফ্যাশন ডিজাইন, ফ্যাশন, এয়ারোস্পেস, এভিয়েশন, বহুমুখী বিশ্ববিদ্যালয় করে দিয়ে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে আমাদের ছেলেমেয়েরা তারা যেন লেখাপড়া শিখতে পারে
তাদের মেধা বিকাশের সুযোগ হয়, সেই সুযোগটাও আমরা করে দিয়েছি। শিশুদের সঙ্গে ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 212 নম্বর ওয়ার্ড থেকে যমজ 2 নবজাতকের মধ্যে একটি শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। নবজাতকের বাবা শরীফুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে তার যমজ 2 শিশুর মধ্যে 1 দিন বয়সী একটি কন্যা শিশু চুরি হয়। তিনি আরও বলেন, তাদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। তিনি পেশায় দিনমজুর। সোমবার রাতে সাভারের কালামপুর থেকে ঢাকা মেডিকেলে 212 নম্বর ওয়ার্ডে স্ত্রীকে ভর্তি করেন তিনি। মঙ্গলবার সকাল 10টায় তার স্ত্রী যমজ কন্যা সন্তান প্রসব করেন। সন্তানের জন্য ওষুধ কিনে ফিরে আসার পর একটি নবজাতককে খুঁজে পাননি তিনি। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নবজাতককে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। বাচ্চা জ্বর আছে, তাহলে এই করেন না, আপনি আমার কাছে দেন, আমি আন্টির সাথে ধরে আপনি বাবুর ওষুধ নিয়ে আসেন। আমি এই বলে আমি তার হাতে দিয়ে আমি বাবুরি নিয়ে আমি ওষুধ আনতে গেছি। দেয়া এক পাতা নাপা সিরাপ নিয়ে আমি আয়া পড়ছি। মা কাছে কি যে আমি তো এই মেয়েটার আর দেখি না, আর পাই না। আমি তারপরে একটু খোঁজাখুঁজি শুরু করেছি। মালয়েশিয়া শ্রমবাজারে দুর্নীতির দায় ওই দেশের সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা। এই জবাবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, দায় কার তা তদন্তেই প্রমাণ হবে। প্রায় 17,000 বাংলাদেশি কর্মীর মালয়েশিয়া যেতে না পারার দায় কার, এ নিয়ে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বাইরা দাবি করছে, সরকার নির্ধারিত ফির বাইরে সর্বোচ্চ 2 লাখ টাকা নিয়েছে এজেন্সিগুলো। কর্মীদের 6 লাখ টাকা পর্যন্ত দেওয়ার তথ্য তারা জানতেন না। পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে আহ্বান করব, তারা যেন আমাদের বাইরে অফিসে কোন এজেন্সির মাধ্যমে কত টাকা দিয়েছে সেটা তালিকাভুক্ত করার জন্য আমরা পদক্ষেপ নেব। বাইরা নেতারা বলেন, নিয়োগকারী দেশকে সিন্ডিকেট করার সুযোগ দিয়েছে সরকার। ভিসা প্রক্রিয়ায় সময় ক্ষেপণে অনেকেই মালয়েশিয়া যেতে পারেননি। যারা বিএমইটি করা ছিল, যাদের টিকিট কনফার্ম করা ছিল এবং কোম্পানি নিতে চেয়েছিল, কর্মীও যেতে চেয়েছিল, এই সংখ্যাটি আমাদের স্টেক হোল্ডারের হিসাবে, যদিও 17,000 আমাদের মন্ত্রণালয় বলেছে টোটাল বিএমইটির সাথে আমাদের ডেসপাসের ডিফারেন্স, কিন্তু জেনুইন কর্মী যেতে পারেনি তার সংখ্যাটি 5 থেকে 6,000-এর ভিতরে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে এমন বক্তব্যের জবাবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, তদন্তেই সব প্রমাণ হবে। যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে দ্রুত অর্থ ফেরত চেয়ে বিক্ষোভ করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। প্রেস ক্লাবের সামনে এই সমাবেশে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আসন্ন বাজেটের খবর। বৃহস্পতিবার 2024-25 অর্থ বছরের বাজেট সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে আয়কর ভ্যাটে 2 ডজনের বেশি নতুন প্রস্তাব দেবেন তিনি। কিছু ক্ষেত্রে বাতিল হচ্ছে কর অব্যাহতি, আবার কোনো কোনো খাতে বাড়বে। থাকছে কালো টাকা সাদা করার অভূতপূর্ব সুযোগ। দুটি ক্ষেত্রে কমবে কর্পোরেট কর, বাড়বে মোবাইলে কথা বলা ও ইন্টারনেটে সম্পূরক শুল্ক। বর্তমানে ডিজিটাল পরিষেবা হিসেবে 27টি উপখাত স্বীকৃত। এই অর্থ বছরে শেষ হচ্ছে এসব সেবায় কর অব্যাহতি সুবিধা। আসছে বাজেটে সেবার সংখ্যা কমিয়ে 19টি করা হচ্ছে। কর অব্যাহতি মিলবে আরও 3 বছর। তবে সুবিধা পেতে হলে নগদ টাকায় কোনো লেনদেন করতে পারবে না কোম্পানিগুলো। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি ও এক ব্যক্তির কোম্পানির কর্পোরেট কর কমছে 2.5%। কর্পোরেট করের প্রস্তাবিত বিধান 2025-26 অর্থ বছরেও বহাল রাখার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী প্রস্তাব করবেন, শেয়ার বাজার লেনদেনে 50 লাখ টাকার বেশি আয়ে দিতে হবে গেইন ট্যাক্স। বর্তমানে ফুল ও ফল আমদানিতে উৎসে কর 5%, আগামী অর্থ বছরে যা বেড়ে হচ্ছে 10%। বেসরকারি হাইটেক পার্কে কর অব্যাহতি বাতিল করার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। তবে বহাল থাকবে সরকারি হাইটেক পার্কের সুবিধা। এছাড়া নিত্যপণ্য সরবরাহে উৎসে কর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বাজেটে সব স্তরেই সিগারেটের দাম ও সম্পূরক শুল্ক হার বাড়ানোর প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। আইসক্রিমের সম্পূরক শুল্ক দ্বিগুণ বাড়িয়ে 10%, কোমল পানীয়র সম্পূরক শুল্ক 5% বাড়ানোর প্রস্তাব করা হবে। মোবাইলে কথা বলায় ও ইন্টারনেটে সম্পূরক শুল্ক বাড়বে 5 ভাগ, 100 টাকা ভ্যাট বাড়বে মোবাইল সিমে। আনন্দ বিনোদনে বাড়বে ভ্যাটের বোঝা। অ্যামিউজমেন্ট ও থিম পার্কে ভ্যাট দ্বিগুণ করার প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। বাতিল হবে ট্যুর অপারেটরের ভ্যাট অব্যাহতি। ভ্যাটের বোঝা বাড়বে দেশীয় উৎপাদনে। এসি উৎপাদনে ভ্যাট বসবে 7.5%, ফ্রিজ উৎপাদনে বাড়বে 2.5%। তবে মোবাইল, ন্যাপকিন, ডায়াপার, এলপিজি সিলিন্ডার উৎপাদনে রেয়াতি ভ্যাট 1 বছর বাড়ানোর প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে হলে সিন্ডিকেটের বিরুদ্ধে সিন্ডিকেটেরই ব্যবস্থা নেওয়া উচিত বলে জানিয়েছেন 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। রাজধানীর নিউ স্কাটানে নিজ বাসায় 14 দলের সমন্বয় সভা শেষে তিনি এসব কথা বলেন। আমু বলেন, 14 দল সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে একটি আদর্শের জোট। দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই একসাথে থাকবে বলে জানান তিনি। ঐক্যবদ্ধ হয়ে 14 দল দেশের জন্য কাজ করবে বলেও জানান আমু। দুর্নীতি করলে ছাড়া হবে না জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগতভাবে কেউ দুর্নীতি করলে শাস্তি পাবেই। এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দুর্নীতির বিরুদ্ধে এই জোট ঐক্যবদ্ধ থাকবে। সরকারের পক্ষ থেকে বলা হয় যে একটি সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের কারণ এটা হচ্ছে। যদি সিন্ডিকেট থেকেই থাকে এবং যদি সরকারের জানা থাকে, তো আমরা মনে করি সেই সিন্ডিকেটের ব্যাপারে সরকারের সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা উচিত, কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে করে জনগণ যে আজকে অসুবিধে আছে জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণে এটা যাতে বৃদ্ধি না পায়। দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। দুর্নীতি রোধ না করতে পারলে যে অর্জনসমূহ সরকারের আছে বা আমাদের গণতান্ত্রিক আন্দোলন আছে, এটা ক্ষতিগ্রস্ত হবে। সর্বজনীন পেনশন নীতি থেকে শিক্ষকদের বাদ দেওয়া না হলে আগামী 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন তারা। মঙ্গলবার আধাবেলা কর্মবিরতি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের গেইটের সামনে থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা তাদের অধীন প্রতিষ্ঠানকে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের আওতায় আনা হচ্ছে। 13 মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর এর প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবার মঙ্গলবার এর প্রতিবাদে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় 1100 শিক্ষক স্বাক্ষর দিয়ে এই প্রত্যয় স্কিমকে প্রত্যাখ্যান করেছেন। এদিকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয় সহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছিল ক্লাস। শিক্ষক নেতারা জানান, সর্বজনীন পেনশনে সরকারি অন্যান্য চাকরিজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য সৃষ্টি করবে। বৈষম্যমূলক শুধু না, এটা আমাদের জন্য অপমানজনক। কারণ হচ্ছে যে এটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ক্লাস তৈরি করে ফেলবে। এদিকে দাবি আদায়ে আগামী 25, 26 ও 27 জুন অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে, আর 30 জুন পালন করা হবে পূর্ণ দিবস কর্মবিরতি। প্রস্তাবিত প্রত্যয় স্কিম বাস্তবায়ন হলে বর্তমান শিক্ষার্থী যারা আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মতো মহান পেশায় আসতে আগ্রহী, তারাই এই ভুক্তভোগী হবেন। শুধু শিক্ষকরাই নয়, দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও বিক্ষোভ মিছিল করেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। তাহিরপুর সুনামগঞ্জ সড়ক সহ কয়েকটি গ্রামীণ সড়ক তলিয়ে কয়েকটি জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সিলেট নগরীর 28টি ওয়ার্ডে এখনও প্রায় 10,000 পরিবার পানিবন্দী। তবে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সুনামগঞ্জে 35 মিলিমিটার ও সিলেটে 29 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বিভিন্ন নদীর পানি বাড়ছে। সুরমা নদীর ছাতক পয়েন্টে পানি বিপদসীমার 69 সেন্টিমিটার উপরে বইছে। জাদুকাটা নদীর পানি বাড়ায় তাহিরপুর সুনামগঞ্জ সড়কের 1.5 কিলোমিটার তলিয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন 2 উপজেলার লক্ষাধিক মানুষ। পানি উঠেছি, রোড মারি লিছে, চলাচল করতে খুব অসুবিধা। আগের পানি আমরা কিন্তু ভর্তি করছি, এখন তো আরো সমস্যা, এখন বাড়ি তা হয় সমস্যা। ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামীণ সড়ক তলিয়ে বন্ধ আছে যান চলাচল। এছাড়া দোয়ারা বাজার উপজেলাতেও 3টি ইউনিয়ন যোগাযোগ বিচ্ছিন্ন। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম, পানিবন্দী অন্তত 15,000 মানুষ। তোর পানির বেগ বলা যাইতেছে না কি পর্যন্ত হইব, হ্যাঁ খুব অবস্থা তো খারাপ হয়ে যাওয়া যাইতেছে। রাস্তা হইলেই তো হইতো না, ব্রিজ দিতে হইব, এরপরে পানি যাওয়ার যাতায়াতের রাস্তা করতে হইব। বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। তো হাওরগুলো অলরেডি পরিপূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেলে এবং নানালে বিপদসীমা অতিক্রম করলে এটা হয়তো প্রায় 48 ঘন্টা বা তারও বেশি সময় স্থায়ী হতে পারে। সেক্ষেত্রে একটু জনদুর্ভোগ বাড়তে পারে এবং তখন বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। এদিকে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টের বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নগরীর 28টি ওয়ার্ডে এখনও পানিবন্দী প্রায় 10,000 পরিবার। ওয়ার্ডেই সব কাউন্সিলররা সচেতন আছেন, সবাই কাজ করছেন ওয়ার্ডে ওয়ার্ডে। আমরা শুকনা খাবার সবার কাছে পৌঁছে দিয়েছি। যেসব এলাকায় আশ্রয় কেন্দ্র হবে, আশ্রয় কেন্দ্র হয়ে গেছে, সেই সব এলাকায় আমরা রাত্রে থেকে রান্না করা খাবারও দেওয়ার ব্যবস্থা করব। সিলেটের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকতে শুরু করেছে দিনাজপুরের লিচু। লাল রঙের রঙিন এখন লিচুর বাগানগুলো। লিচু পাড়া এবং বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। ভোর থেকে পাইকারি বাজার ও বাগানগুলোতে চলছে লিচু বেচাকেনা। দাম ভালো হওয়ায় খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা। তাপপ্রবাহের কারণে মৌসুমের শুরুতে দিনাজপুরের বেদানা ও চায়না 3 জাতের লিচুর কিছুটা ক্ষতি হয়। তবে সেচ দিয়ে যত্ন নেওয়ায় বোম্বাই ও মাদ্রাজি সহ অন্যান্য জাতের লিচুর ফলন ভালো হয়েছে। দামও মিলেছে ভালো। বাগান থেকে অনেক ব্যবসায়ী সরাসরি লিচু নিয়ে যাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। বর্তমানে এবার পানির শেষ 8 থেকে 10 বার দিছি একটা বাগানে। আর লিচুর ফলনও ভালো, দামও আশা করি ভালো হবে। আমার এখানে বোম্বাই লিচু, বুঝতে পারছেন, মোটামুটি 300 গাছ, তো ফলন বছরে ভালোই, দামটাও ভালোই। দিনাজপুরের পাইকারি লিচু বাজার নিউ টাউনে মানভেদে প্রতি হাজার মাদ্রাজি ও বোম্বাই জাতের লিচু বিক্রি হচ্ছে 1,500 টাকা থেকে 3,000 টাকা দরে। বোম্বাই আছে, মাদ্রাজিও আছে, বোম্বার বাজারও ভালো, আপনার মাদ্রাজি বাজারও ভালো। ভালো লিচুর রেট চলতেছে আপনার 3,3200 টাকা, মানে 300 টাকা শ পাইকারি চলতেছে। বেদানা ও চায়না 3 জাতের লিচু পুরোপুরি বাজারে আসতে আরও সপ্তাহখানিক সময় লাগবে। এখন সামান্য যা উঠেছে দাম চড়া। বেদানা আপনার 4,000 থেকে নিয়ে আপনার সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত চলছে। বেদানা ফলন একেবারেই কম, এটা সাইজের উপর দাম হয়। এবং চায়না 3ও আপনার মনে করেন যে 5,000 থেকে নিয়ে 8,000 পর্যন্ত চলছে। দিনাজপুর জেলায় 5,481 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে 5,418টি, আর বসতবাড়ির উঠান সহ আশপাশে লিচু বাগান রয়েছে 7 লাখের বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাই।